নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আমরা বারবার এই বিষয়টাকেও আপনাদের কাছে এই কারণেই আনছি, তার কারণ ইতিমধ্যে বহু মানুষের আপনারা সাড়া দিচ্ছেন, আমাদের এই প্রোগ্রামে জনমতে অংশগ্রহণ করছেন, জানতে চাইছেন। নাম থাকা না থাকা নেই, একটা উদ্বেগ খুব স্বাভাবিক, এবং উদ্বেগের বিভিন্ন লেয়ার্স বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে, এটা মানছি। এবং বিরোধীরা সংঘবদ্ধভাবেই বলা যেতে পারে এই একটা ইস্যুতে তারা বিরোধ করছে। তার কারণ বিহারে প্রায় 56 লক্ষ মানুষ বাদ পড়ার পর গোটা দেশ জুড়ে এসআইআর শুরু হয়েছে। 1 আগস্ট থেকে রাজ্যে চালু হলেও ঠিক যেটাকে এসআইআর বলতে যেটাকে বোঝায় বিভিন্ন এলাকায় গিয়ে ফর্ম ফিল আপ বা এই সমস্ত বিষয় যেটা রয়েছে, সেটা কবে থেকে চালু হচ্ছে অনেকেই বলছেন যে 15ই আগস্টের পর। আমরা আজকে খুব পোক্তভাবে জানতে পারবো ভারতীয় জনতা পার্টির কাছ থেকে। অন্যদিকে যেটা রাহুল গান্ধী বলা যেতে পারে, তিনি পরপর বিভিন্ন প্রেস কনফারেন্স করছেন এবং তিনি বলছেন যে ভোট চুরির কথাটা তিনি নিয়েছে। ভোটবন্দি ছিল, এখন সরাসরিভাবে ভোট চুরি এবং নির্বাচন কমিশনকে সরাসরি নিশানায় আনছে। এবং দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি এটা বলেছেন। তার বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি, আবারও নিশ্চয়ই শোনাবো, কিন্তু তার আগে একটু তেজস্বী যাদবের কথা বলবো। তেজস্বী যাদব তিনি প্রায় প্রত্যেক সময় বিভিন্ন রকম ইস্যু তিনি তুলে নিয়ে আসেন। বিহারের ভোট নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে একটা ইস্যু হয়ে গেছে যে সেখানে এত মানুষের নাম বাদ পড়লো কেন, এটা একটা যেমন বড় ইস্যু। কেন তার আগে এই 2024-এর নির্বাচনের আগে কি এই সমস্ত মানুষেরা ভোট দিয়েছেন? অনেকে রয়েছে, ডাবল এন্ট্রি আছে, ভুয়ো ভোটার আছে, মৃত ভোটার আছে, এবং তার সাথে অনেক ভোটার আছেন যারা বলা হচ্ছে, আরজেডি পরিষ্কার বলছে যে যেখানে বিরোধীরা শক্তিশালী, আরজেডি কংগ্রেস এই দুটো দল বিশেষভাবে, সেই সব জায়গায় উল্লেখযোগ্য হারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে 2026-এ ভোট, সেখানেও একটা তাদের বক্তব্য রয়েছে। কোথাও কি তৃণমূল কংগ্রেস কি এই ভোটে লিস্ট থেকে নাম বাদ গেলে অশনি সংকেত দেখছে? এই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে। অনেকে এই বিষয় নিয়ে তাদের বক্তব্য প্রতিবেদন দিচ্ছেন। আমরা ওই বিষয়টাকে নিয়েছি, তবে আপনাদের সঙ্গে নিয়ে আছি। যেহেতু অনুষ্ঠানটি জনমত, আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন। আমি একটু তেজস্বী যাদবের বক্তব্য একটু শুনবো। बिहार में 3 लाख घरों, कितना? बिहार में 3 लाख घरों के हाउस नंबर 00000 अथवा 000/0000 है। बात ये मजाक है क्या? मतलब 3 लाख ऐसे घरों के हाउस नंबर है जिनका 000 अथवा 00/000 है। ये मजाक है? ये कौन सी एसआईआर प्रक्रिया है? तो हमको लगता है कि विजय सिन्हा जी और इलेक्शन कमीशन को, कम से कम इलेक्शन कमिश्नर को ईगो में चीजें नहीं लेनी चाहिए। भाई, आप लोकतंत्र को मजबूत बनाने के लिए हैं, निष्पक्ष चुनाव करने के लिए। अगर विपक्ष कोई सवाल उठा रहा है प्रक्रिया को, या कोई शिकायत कर रहा है, या कोई सुझाव दे रहा है, एक तो आपने बिना ऑल पॉलिटिकल पार्टी को बुलाए हुए निर्णय ले लिया, चलो कोई बात नहीं, लेकिन फिर भी कम से कम सरल करना चाहिए, प्रैक्टिकल होना चाहिए, देश हित के लिए होना चाहिए, मतदाताओं के हित के लिए होना चाहिए, लोकतंत्र और संविधान को मजबूत करने के लिए होना चाहिए, ना कि केवल बीजेपी के लोगों को मदद करने के लिए ये चुनाव आयोग है। तो इसमें तो राहुल गांधी जी ने भी कई सबूत जो है दिए हैं, किस हिसाब से हेरा फेरी हुई, और बिहार में नए तरीके से हो रही है, तो ये चलने वाला नहीं। अब हम लोग भी देखते हैं कि कार्रवाई विजय सिन्हा पर होती है कि नहीं होती। अगर विजय सिन्हा जी अगर गलत पाए गए तो उनको इस्तीफा देना चाहिए, उन पे एफआईआर होना चाहिए। और अगर
चुनाव आयोग अगर गलत पाया जाए तो इलेक्शन कमिश्नर को आकर के एसआईआर वापस लेना चाहिए और माफी मांगनी चाहिए। तो जो बात तेजस्वी और हम लोग महागठबंधन के लोग चुनाव आयोग से कह रहे कि पूरी तरीके से फर्जीवाड़ा चल रही है चुनाव आयोग का, तो या तो दो ही चीज हो सकता, या तो चुनाव आयोग की एसआईआर की पूरी प्रक्रिया ही फर्जीवाड़ा है। বিজয় সিনহা উপমুখ্যমন্ত্রী, তার দু জায়গায় নাকি নাম আছে, যেটা তেজস্বী যাদব বলছেন, এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছেন যে সুষ্ঠু গণতন্ত্র এবং স্বচ্ছতার সাথে গণতন্ত্রের প্রশ্নে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষতা রাখবে, এই আশা তিনি করছেন। কিন্তু ইতিমধ্যে ফাইনাল লিস্ট থেকে প্রায় 65 লক্ষ ভোটার বাদ পড়েছে এবং নির্বাচন কমিশন তারা যেটা বলছেন 24শে জুন 7.89 কোটি ভোটারের কাছে তারা ফর্ম পৌঁছে দিয়েছিলেন। 7.24 কোটি মানুষ তারা গ্রহণ করেছিলেন এবং অনেকে কিন্তু ফিল আপ করেননি, এবং 22 লক্ষ মৃত ভোটার পাওয়া গেছে, 22 লক্ষ, এবং 36 লক্ষ যারা পার্মানেন্টলি মানে চিরস্থায়ীভাবে অন্য কোনো রাজ্যে চলে গেছেন বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য। এবং এই ঘটনা ইন্ডিয়া যে ব্লক, তাদের কংগ্রেস, আরজেডি, অন্যান্য এবং তৃণমূল কংগ্রেসও রয়েছে, যে এদেরকে ডিফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে, ডিভোটার করা হচ্ছে। কেন এটা হবে? এবং অনেকেই এর মধ্যে রয়েছে যারা খুবই প্রান্তিক মানুষ, যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে পারছেন না। এগুলো নিয়ে বিবাদ চলছেই, এবং এই বিবাদের নিষ্পত্তি কিভাবে হবে সরাসরি এখনও পর্যন্ত কোনো সদুত্তর নেই। তবে অগাস্ট মাস থেকে 2025-এ বিহার নির্বাচন এবং 2026-এ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম এই জায়গায় যে ভোট আছে সেখানে এই পরিস্থিতি বেশ গরম হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এই পরিস্থিতিটা, তার কারণ এটা ভারতের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই অর্থে আমরা প্রায়শই এটাকে জনমতে স্থান দিচ্ছি ইস্যু হিসাবে। আজকে রয়েছেন আমাদের সঙ্গে, স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইনফরমেশন টেকনোলজি আইটি সেলের জেনারেল সেক্রেটারি নীলাঞ্জন দাস, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র প্রবক্তা বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং নীলাঞ্জন দাস, দুজনকে স্টুডিওতে রয়েছেন, স্বাগত জানাচ্ছি। ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র কেতন জয়সওয়াল। কেতন জয়সওয়াল, আপনাকে আমি ভার্চুয়ালি, আপনি রয়েছেন, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিমলবাবু, এই যে তেজস্বী যাদবের কথা আমরা শুনলাম, তেজস্বী যাদব যেটা বলছেন সত্যি গণতন্ত্রের সাপেক্ষে তার যে এই বক্তব্য, এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? এবং এত মৃত ভোটার বা এত এরকম আনট্রেসেবল, শিফটেড এটা বলা হচ্ছে, এই সংখ্যাটা 2024-এর সদ্য নির্বাচনেও কিন্তু ট্রেসড হয়নি। তো এত সংখ্যক এই ডিউরিং দিস পিরিয়ড মানে মারা গেল বা আনট্রেসেবল, এইটাকে একটু খটকা কি লাগে না? না, একেবারেই লাগে না। তার কারণ কাজটা নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন ভারতের সংবিধান অনুযায়ী একটি সাংবিধানিক সংস্থা, আপনার আমার কারোর কথাই চলে না। আমি একটি দলের প্রতিনিধি, নির্বাচন কমিশনের প্রতিনিধি নই আমি। ন্যাচারালি নির্বাচন কমিশন আমার কথাও শুনতে বাধ্য না, সে সম্পূর্ণভাবে তার মতো চলবে। সংবিধানের স্পেসিফিক আর্টিকেল অনুযায়ী তাকে সেই অধিকারটুকু দেওয়া আছে। প্লাস 1950 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, 1951 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, একটা একটু পড়ে যাবেন, নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝে যাবেন কতখানি ক্ষমতা ধরে নির্বাচন কমিশন, ইফ দে ওয়ান্ট টু এক্সার্ট পাওয়ার, তারা কিন্তু অনেক লেভেল অবধি চলে যেতে পারে। সুতরাং নির্বাচন কমিশনকে নিয়ে আমার অন্তত কোনো বক্তব্য নেই। এই যে স্পেশাল এক্সারসাইজ ওটা নির্বাচন কমিশন করছে, এক। দুই, এমন তো নয় যে এই নির্বাচন কমিশন এসআইআরই প্রথম করছে, এর আগে হয়নি এসআইআর, প্রচুর হয়েছে, পশ্চিমবাংলাতেই হয়েছে, এবং প্রচুর মানুষের নাম বাদ গেছে। তো তখন তো এত কথা বলা হয়নি। এখন হঠাৎ এই গণতন্ত্র খতরে মে হে, লোকতন্ত্র খতরে মে হে, আবার কী কথাবার্তা আমি তো বুঝে উঠতে পারছি। আর আপনি দেখলেন তেজস্বী যাদবের কথা, আপনার উচিত ছিল তারপরে বিহারের উপমুখ্যমন্ত্রীর কাউন্টার বক্তব্যটা দেখেন, উনি বলেছেন তো
যে দুটো জায়গায় নাম তোলা ব্যাপারটাকে উনি তো বলেছেন, উনি নিজেই তো এক জায়গা বাদ দিয়ে আরেক জায়গায় অ্যাপ্লাই করতে বলেছিলেন। এই সেই তেজস্বী যাদব যে হঠাৎ করে হইচই বাঁধিয়ে দিলে, এই দেখুন আমার নাম বাদ চলে গেছে, নির্বাচন কমিশন ফ্যাক্ট চেক করে দেখিয়ে দিল কোথায় বাদ চলে গেছে, মশাই আপনার নাম তো রয়েছে, কোনো আর কথা বলে না। ব্যাপারটা হচ্ছে এই লালু প্রসাদ যে একটা ঘোষিত চোর, জেল খাটা আসামি, তার ছেলে তার যে কোনো দিন জেলে যেতে পারে কারণ চুরি করেছে, মানে অভিযোগ আছে। দ্বিতীয় কথা, ওর সম্পত্তি, কত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, নিশ্চয়ই সেই তথ্য আপনার কাছেও রয়েছে। এই চোরগুলো কি বললো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেশের গণতন্ত্র বাঁচাতে গেলে সৎ মানুষদের এগিয়ে আসতে হবে। এই একদল চোর কি বললো আমার কিচ্ছু যায় আসে না। মূল কথা হচ্ছে, এই ছোটবেলায় বাবার মুখে শুনতাম, আমার কখনো ম্যালেরিয়া হয়নি আমি জানি না, আর এখন ম্যালেরিয়া এইসব ওষুধও দেয় না। ছোটবেলায় নাকি ম্যালেরিয়া হলে কুইনাইন খাওয়াতো, কুইনাইন নাকি বিভৎস তেতো, তো আমি কখনো খাইনি। তো তেতো ওষুধ গিললে, কুইনাইন গিললে যদি ম্যালেরিয়া ভালো হয় তা তো খেতেই হবে। তো এরকম এসআইআর যদি কারোর কাছে তেতো বড়ি মনে হয়, কুইনাইন মনে হয়, কিন্তু ম্যালেরিয়া রোগটা হচ্ছে ভোট চুরি, ভোট জালিয়াতি, 2 নম্বরই মৃত ভোটারের নাম রাখা, অন্য রাজ্য অন্য দেশ থেকে চলে এসছে দিয়ে কোনোভাবে ঢুকে পড়েছে তার নাম রাখা, একটা লোকের একাধিক জায়গায় নাম রাখা, এগুলো কোনোটাই কিন্তু নির্বাচন কমিশন অ্যালাউ করছে না। আমরা ডেফিনেটলি এই স্টেপকে সমর্থন করছি নির্বাচন কমিশন। আমি একটু বিমলদা খুব সংক্ষেপে যে এই স্টেপকে তারা সমর্থন করছে এবং সরাসরি তেজস্বী যাদব বা এদের কোন লোকাল স্ট্যান্ড, এটা কি কোনো একদম ঘোষিত চোর বলবো তিনি? আমার বলা নয়, লালু তো জেল খেটে বেরিয়েছে, আমি আবার বলা না, মানে যাই হোক, তো এমনিও তেজস্বী যাদব যে বক্তব্যটা রাখছে সে বক্তব্যের মধ্যে কোনো কিন্তু ঝাঁঝার তার কিন্তু প্রয়োগ আছে না, রাদার তিনি ওই রকম একটা আর্গুমেন্টেটিভ মোডে নেই, তিনি অনেকটা হচ্ছে একটা নির্বাচন কমিশনকে কিছু সলা পরামর্শ বা কিছু বলতে চাইছেন। এইটা তো নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কি সত্যি বিরোধীদেরকে কাছে একটা অশনি সংকেত? দেখুন, এটা নির্বাচন কমিশনার যেটা করছে, ভারতীয় নির্বাচন কমিশন যেটা করছে সেটা তাদের অধিকার আছে কি নেই সেটা তো সংবিধান এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যেটা করছে তারা মানুষের সিটিজেনশিপকে ডিফাইন করার চেষ্টা করছে, তিনি নাগরিক কিনা সেই জিনিসটা তারা করার চেষ্টা করছে। এটা এমএইচে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছাড়া কারোর করার অধিকার নেই, এটা স্যার খুব ভালো করেই জানেন, প্রথম কথা। আর চোর কে ডাকাত এইটা এই আলোচনাতে কোনোভাবে রেলিভেন্টই নয়। উনি যেই পার্টিকে রিপ্রেজেন্ট করছেন তার বিরোধী দলনেতাকে আমরা টিভিতে তারাই দেখিয়েছেন তাদেরই পার্টি অফিস থেকে যে টাকা নিচ্ছে, তো সেই জিনিসটা এখানে আলোচ্য বিষয় হতে পারে না। বিষয়টা হচ্ছে মানুষের অধিকার কি খর্ব করা হচ্ছে কিনা। বিহারে প্রচুর মানুষ, তারা অন্য রাজ্যে তারা কাজ করে, বিহারে একটা বিশাল সংখ্যক মানুষ অন্যান্য রাজ্যে তারা মাইগ্রেন্ট লেবারার হিসেবে কাজ করে, তো তাদেরকে যদি হঠাৎ করে একদিন বলেন এবং কোনো পরামর্শ না করে, পার্টিগুলোর সাথে একটা অল পার্টি কোনো মিটিং নেই, আপনি বলছেন লোকাল স্ট্যান্ডাই কি, একটা বিহারের মতো একটা রাজ্যে বিরোধী দলনেতা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার লোকাল স্ট্যান্ডাই থাকবে না তো কার থাকবে, যিনি 2 দিন পরে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের বক্তব্য কিছুই শোনা হয়নি। ইলেকশন কমিশন টোটালি বুলডোজ করেছে, আর ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্স এটা তো মানে কি বলবো, মানে এটা নিয়ে যে কেউ হাসবে, ঘোড়াও হাসবে, কারণ ইলেকশন কমিশনকে মানে এই কেন্দ্র সরকার, এই মোদী সরকার, তারা সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন করেছিল যে কিভাবে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট হবে, সেটাকে তারা বুলডোজ করে পার্লামেন্টে ল এনে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তাকে বাদ দিয়ে মোদির অ্যাপয়েন্টেড আরেকজন মন্ত্রী, আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী, সেটা করে 2:1 করে নিজেদের লোককে পুট করা। এবং কাকে পুট করেছে? প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অমিত শাহ, ডিপার্টমেন্টের যিনি সচিব ছিলেন, তাকে আজকে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করেছে। এবং যেরকম ভাবে এসআইআরটা করা হচ্ছে, এসআইআর এর ক্ষেত্রে তো সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়েছে, তারা তো বলেছে হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট এটা আটকানো, কিন্তু রেশন কার্ড, আধার কার্ডকে আপনাদের অ্যালাউ করতে হবে। হয়তো ভবিষ্যতে এই বিষয়টা এড়িয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে যারা ধরুন মৃত ভোটার বা আনট্রেসেবল, না ঠিক আছে, সেই সংখ্যাটা কিন্তু তারা জানাচ্ছে বারবারই। অ্যাবসলিউটলি, সেটা তো এই এমনটা নয়, এমনটা ভাব করা হচ্ছে যেন এসআইআর করে একটা বিশাল কিছু হয়ে যাচ্ছে। ভোটার রোলের রিভিশন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বিভিন্ন রকমের ভোটার রোল রিভিশন হয়, তার মধ্যে ইন্টেন্সিভ রিভিশন হয়, এটা একটা হতেই থাকে এই জিনিসটা। তো সেখানে মৃত ভোটারদের নাম বাদ যায়। পোলিং এজেন্টরা আছে কি জন্য? তারা তো মানে বিভিন্ন যে দলের যারা বুথ এজেন্টস, তারা তো গিয়ে তারা তো বিএলওকে তারা দিতে পারে যে এদের নাম বাদ দিতে হবে, সেটা করার প্রভিশন অলওয়েজ আছে, তাদের নামে কমপ্লেন্টস দেওয়া যেতে পারে।
তো সেই তো আপত্তি থাকা 65 লক্ষ তো আপত্তি থাকার কি আছে যদি 65 মৃত লক্ষ, ভোটার কারণ এই নাম্বারটা ভেগ। তো যদি সেটাই হয় তো তাহলে যারা বাইরে আছে, যারা বাইরে মাইগ্রেট করে আছে, তারা ফর্মটা পাবে কোথায়? আর অর্ধেক জিনিস আজকাল অনলাইন থেকে বাদ দিয়ে হঠাৎ করে পেন অ্যান্ড পেপারে করছে, এমন পেপার দিচ্ছে যেগুলো কি বলে মেশিন রিডেবল নয়, এরকম জিনিস করছে আজকাল। তো পুরোটাই বোঝা যাচ্ছে তারা ওখানে, তারা ঠিক করেছিল অন্যান্য রাজ্যে যে ভোটার ঢুকিয়ে হবে, পশ্চিমবঙ্গেও এটা ট্রাই করেছিল যে এপিক কার্ডের যেই ডুপ্লিকেশন করে এই জিনিসটা করার চেষ্টা করেছিল, সেটা মানে ধরা পড়ে গেছে। তো ওই জন্য এখন এইটা নতুন একটা গেম প্ল্যান চালু করেছে বিরোধী ভোটারদের লিস্ট থেকে নাম বাদ। হ্যাঁ, বিমলদা কিছু বলতে চাইছেন? না, কথা আমি দুটো কেতন আসছি উত্তর আপনার কাছে। এসআইআর যদি বিরাট কিছু না হয়, মেনেই নিলাম, যদি নর্মাল এক্সারসাইজ হয়, তাহলে ওখানে রাহুল গান্ধী বা এত আতঙ্কিত কেন? বিহারে তেজস্বী যাদবী বা এত আতঙ্কিত কেন? আর পশ্চিমবাংলায় গোটা পার্টিটাই বা এত আতঙ্কিত কেন তৃণমূল কংগ্রেস? এক। দুই, সুপ্রিম কোর্ট কোথাও কাউকে থাপ্পড় মারেনি, বরং সুপ্রিম কোর্ট তো আমার ধারণা ইসিআই এর যুক্তি অনেকটাই মেনে নিয়েছে। কারণ সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে আপনারা এই ডকুমেন্টকে মানছেন না কেন? এক হচ্ছে আধার কার্ড, দুই হচ্ছে ভোটার কার্ড, 3 নম্বর হচ্ছে রেশন কার্ড। সেখানে নির্বাচন কমিশনের হলফনামাটা একটু পড়লেই বোঝা যায়, পুরোটা লাইন বাই লাইন অসাধারণ হলফনামা জমা দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে আপনারা ভেবে দেখুন এগুলোকে নেবেন কি না। ভেবে দেখুন নেবেন কি না বলার থাপ্পড় মারাটা এক নয় বলে আমি মনে করি। এবং সেটা কিন্তু তারপরেও ইসিআই মানেনি। ইসিআই যা করেছে সুপ্রিম কোর্ট বাধাও দেয়নি। আগামী 12 তারিখ ফাইনাল হিয়ারিং আছে, তারপরেই দেখা যাবে। তার আগে থাপ্পড় মারা গুচি মারা আলোচনাগুলো আমার মনে হচ্ছে না করলেই ভালো হয়, বা একটু দেখে আলোচনা করলে আমার মনে হয় একটু ভালো হতো। এর আগে আমি একটা পয়েন্ট আমি না বলে পারছি না, যেহেতু উনি কথাটা বললেন যে এটা এমনটা এটাই যে মানুষের যে ডকুমেন্টগুলো দিচ্ছে সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করছে না, তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করছে। যেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কুকুর, ডোনাল্ড ট্রাম্প, ট্র্যাক্টর সমস্ত কিছু ঢুকে যাচ্ছে। তো এইরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা যাকে তাকে মানে পুরো ভোটার লিস্টটাকে তারা একটু বলেনি, এমন কি কথাটা আমি বলিনি। উনি বলেছিলেন যে ভোটার এসআইআর এমন কি এসআইআর বলিনি, আমি বলেছি ভোটার রিভিশন। না, একদমই বলিনি। আমি না রিপিট দেখালেই বোঝা যাবে। আমি বলছি ভোটার রোল রিভিশনটা এটা কন্টিনিউয়াস প্রসেস। উনি এমন ভাব করলেন যেন 2002 তে ভোটার রোল রিভিশন হয়েছিল, তারপর আর কোনোদিনও কিছু হয়নি। না, আমি সেটা বলিনি তো। আপনি বললেন যে এটা এমন কি, আমি সেইজন্য বললাম ভোটার রোল রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস। কেতন জয়সওয়ালের কাছে আসবো। কেতন জয়সওয়াল, আপনি শুনলেন যে তেজস্বী যাদব, রাহুল গান্ধী ঠিক কোন যুক্তিতে বলছেন যে ভোটবন্দি প্রথমে, এখন বলছেন ভোট চুরি, একটা লজিকটা কি? না, লজিকটা তো উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন, হ্যাঁ মানে এত বছর প্রধানমন্ত্রী আছেন মোদিজি, আমাদের কোনোদিন সৌভাগ্য হয়নি। আর আপনাদের মতো যারা বরিষ্ঠ যারা সাংবাদিক আছেন বা দেশে যত সাংবাদিক আছেন, কারোরই সেই সৌভাগ্য হয়নি যে একটা প্রেস কনফারেন্স মোদিজি দেখবেন বা করবেন। কিন্তু রাহুল গান্ধী যে 1 ঘন্টা 15 মিনিটের যে প্রেস কনফারেন্সটা করেছেন, সেখানে তো উনি একদম পরতে দেখিয়ে দিচ্ছেন কর্ণাটকে একটা সেগমেন্টে শুধু ইলেকশনটাকে কিভাবে প্রভাবিত করা হয়েছে, একেবারে ভোটার এপিক নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছু দিয়ে তিনি তারপরে যদি কেতন, আপনার একটু সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে। আমি পিসিআর কে বলবো একটু ওনারটাকে একটু অডিওবেল করে তুলতে, প্রয়োজনীয়ভাবে হচ্ছে। ব্যাঙ্গালোরের যে ঘটনাটায় রয়েছে একই অনেক ক্ষেত্রে ডবল এন্ট্রিটা, প্রথম যখন বিতর্কটা শুরু হয় ডবল এন্ট্রি, মানে এখানকার ভোটার মহারাষ্ট্রে গিয়ে ভোট দিয়েছে বা দিল্লিতে, বিশেষভাবে এই দুটো রাজ্যে ডবল এন্ট্রির বিষয়টা এসেছিল। এর আগেও কংগ্রেসের এই নেতা তিনি প্রচুর অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন তাকে স্পষ্ট করে বলেছে আপনার যা যা অভিযোগ আপনি লিখে আমাদের কাছে জমা দিন, আমরা ভেরিফাই করব। তাকে আপনার কথা শুনবো না বলেনি কিন্তু। সুতরাং উনি যদি সাংবাদিক সম্মেলন করে থাকেন, প্রত্যেকটা ডকুমেন্টেশন করে তিনি নির্বাচন কমিশনে জমা দিন। এবং এই দেশে এখনও বিচার বিভাগ বলে একটা জিনিস রয়েছে, সুপ্রিম কোর্ট বলে একটা জিনিস রয়েছে, এবং যথেষ্ট পাওয়ারফুল সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট। সেখানেও যেতে পারেন যে এই দেখুন কি কি ঘটেছে, ওনাকে যেতে কেউ বারণ করেনি। এখনো পর্যন্ত আমি যতদূর জানি উনি কিন্তু একেবারেই জমা দেননি তার বক্তব্যগুলো নির্বাচন কমিশন। কেতন, হ্যাঁ, এবার আশা করি কথাটা শুনবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে
এতদিন ধরে মানে এর সূত্রপাত হয়েছে মহারাষ্ট্র ইলেকশনের পরে। আমরা সবাই দেখেছি, এটা তো নতুন বলার নয়, যে লোকসভা ভোটে যে রেজাল্টটা হয়েছিল তার 4 মাসের ব্যবধানে সেখানে বিধানসভার ভোট হয়, আর সেখানে ইলেকশনটা একেবারে উল্টো যায়, মানে যেখানে 70-30 ছিল আমাদের পক্ষে, সেটা 70-30 হয়ে যায় বিজেপির পক্ষে। আর তারপর যখন সেটাকে আমরা যখন অবশ্যই এটা পর্যালোচনা বা এটা বিবেচনা হয় যে আমাদের এত সুন্দর হাওয়া ছিল আমাদের পক্ষে, সেখানে মানুষ কথা বলছিলেন, এভাবে রেজাল্টটা হলো কি, দেখা গেল যে প্রায় 41 লক্ষ ভোটার শুধুমাত্র ওই 4 মাসের ব্যবধানে সেখানে বেড়ে গেছে। তখন থেকেই সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। এবার তারপর থেকে নানা ভাবে নানা রকম অনেকবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে যে আপনারা ইলেকট্রনিক ইলেকটোরাল রোলটা দিন, মানে যে ভোটার লিস্টটা রয়েছে সেটার ইলেকট্রনিক ভার্সন, যেটাকে মেশিন রিডেবল থাকবে, যেখানে আমরা ওটাকে ভেরিফাই করে অ্যানালাইজ করে দেখতে পারবো সেখানে কি গন্ডগোল রয়েছে, কিভাবে 41 লক্ষ ভোটার টার্ন আউট হলো, এক। আর 2 নম্বর হচ্ছে যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়ে যে পার্সেন্টেজের তথ্য দেয় সেটা 5টার পরে হঠাৎ করে একটা মানে একটা বড় সংখ্যা সেখানে বৃদ্ধি ছিল। এই দুটো বিষয় নিয়ে অনেকবার অ্যাপ্রোচ করা হয়েছে নির্বাচন কমিশনকে, কিন্তু ওই যে ঠিক প্রেস কনফারেন্স না করা প্রধানমন্ত্রী দ্বারা অ্যাপয়েন্টেড। না, আমার কথা হচ্ছে কেতন, মানে সন্দেহ করা যেতেই পারে অনেক সময়, এটা নতুন কিছু নয়। না, আমার কথা হচ্ছে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন এই বিষয়টা নিয়ে? অবশ্যই যাওয়া হবে, কিন্তু সবকিছু তো একটা প্রসেস আছে। আপনার যদি কালকে একটা কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকে, আপনি তো প্রথমে প্রাথমিক থানায় যাবেন, থানা না হলে এসপি যাবেন, শেষ জায়গায় আপনি সুপ্রিম কোর্টে যাবেন। সবকিছুতে একটা প্রসেস আছে, কারণ এখন যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সুপ্রিম কোর্ট প্রথমে এই প্রশ্নটাই করবে যে যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ, নির্বাচন কমিশন, তাদের কাছে কি আপনি গেছেন? এটা তো হচ্ছে, এটার প্রসেস আছে, এটা দেখবেন, এটা কি সেটা তো হবে। এত বড় মানে আমাদের সর্ববৃহৎ গণতন্ত্রের যে মূল কাঠামো সেটাকে যদি কারাপশনে ভরে দেওয়া হয়, সেখানে যদি এইভাবে দুর্নীতি করা হয়, তাহলে এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই যাবে। 1 ঘন্টা 15 মিনিটের যদি প্রেস কনফারেন্স আপনারা দেখেন, সেখানে মানে ওইটা দেখার পর কোনো রকম সন্দেহ থাকছে না যে কিভাবে কারচুপি এত বড় হয়েছে। এবার আসি এই এসআইআর এর ক্ষেত্রে। দেখুন, এসআইআর এর মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভের যদি আমরা বাংলাটা বলি নিবিড়, এখানে তো এটারই সব নিবিড়ের সব থেকে বেশি অভাব আছে। আপনি বলুন, বিহারের জনসংখ্যা হচ্ছে প্রায় 13 কোটি, সেখান থেকে ভোটার হবে 8-9 কোটি ভোটার হবে। এবার আপনি কতদিনের মধ্যে হয়েছে এটা হয়েছে প্রায় 20-25 দিনের মধ্যে এই পুরো প্রসেসটা। এবার আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিহারে একটা সামান্য ব্যাচেলার্স ডিগ্রি, এখানে প্রফেসর রয়েছেন, এক সামান্য একটা ব্যাচেলার্স ডিগ্রি 3 বছরে, সেটা 5 বছর, 6 বছর, 7 বছরে হতে পারছে না পুরো, সেখানে আপনি 20 দিনের মধ্যে এত বড় একটা এক্সারসাইজ করে নিচ্ছেন, তাও বলছেন সেটা নিবিড়। এটা আমাদের মানতে হবে। যদি ওটা নিবিড় থেকে থাকে, তাহলে সেখানে কুত্তাজি, সিএম কুমার, ডোনাল্ড ট্রাম্প এসব নাম আসে কোনোদিন? এটা একটা মানে গাছবাড়ি, ইলেকশন কমিশনের গাছবাড়ি। আর আমরা ইলেকশন কমিশনকে নিয়ে হঠাৎ 1-1.5 বছর এত প্রশ্ন উঠছে কেন? তার কারণ হচ্ছে তার সূত্রপাত হচ্ছে ইলেকশন কমিশনের নিয়োগ করার যে প্রসেসটা। আগে ভোটে কে জিতলো কে হারতো কেউ ইলেকশন কমিশনের দিকে আঙুল এত সহজে তুলতে পারতো না, কিন্তু মোদী সাহেবের দৌলতে আজকে যে প্রসেসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই দি সরকার, স্বাভাবিক নিয়ন্ত্রিত বাই দি সরকার। ইলেকশন কমিশনকে যে অ্যাপয়েন্ট করছে, যে নিয়োগ করছে সরকার, নিয়ন্ত্রণ। কেতন, আমার শেষ এই পর্বে আমার শেষ প্রশ্ন এটাই, এই পর্বে এক সেকেন্ড আপনি শুনুন। নির্বাচন কমিশনের যেহেতু কোনো কেউ ডিফেন্ড করার নেই, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সে জানাচ্ছে তার ওয়েবসাইটে বা ইয়েতে একটা জায়গায় বলছে নেপাল, বাংলাদেশ, মায়ানমার এই 3 জায়গা থেকেও ভোটার তাদেরকে এক্সক্লুড করা হয়েছে। তো এইটা তো তা তো বৈধ নাগরিক যদি না হবে, বৈধ ভোটার তারা কি করে হবে? বৈধ ভোটার মানে বৈধ নাগরিক, বৈধ নাগরিক মানে বৈধ ভোটার। অবশ্যই সেক্ষেত্রে প্রথমে তো ইলেকশন কমিশনের কোনো এখতিয়ার নেই যে কারণ নাগরিকত্ব যাচাই করার, এক। আর 2 নম্বর হচ্ছে যে যাদের নাম বাদ যাচ্ছে, সেটাও তো বলা হচ্ছে আমাদের পক্ষ থেকে যে যেই 65 লাখ বা 60 লাখ আপনারা বলছেন যে বাদ দেওয়া হয়েছে, তার একটা তালিকা প্রকাশ করুন, সেটাও আমরা বুঝে নেবো, সেটাও আমরা দেখে নেবো। কিন্তু এই যে মানে যখন আপনি একটা দুর্নীতিতে লিপ্ত থাকবেন, যখন একটা চুরির মতো কাজ আপনি করে থাকবেন, তখন কিন্তু আপনি ডেটা দিতে ভয় পাবেন। ডেটা মানে আপনি বলছেন ডিজিটাল ডেটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তো এখনকার মাধ্যম। আমি আবারও আসবো আপনার কাছে, হ্যাঁ, আমি বিমলার কাছে আসবো। কি কোন মানে বিমলা, এইটা তো একটা ঘটনা যে ডিজিটাল ডেটার কথা বলা হচ্ছে, বা
আমি এটা জানি যে বৈধ ভোটারই বৈধ নাগরিক হতে পারে, ফলে এটাও আবার আপনি উল্টো জানেন। বৈধ নাগরিক বৈধ ভোটার হতে পারে, বৈধ ভোটার ভোটার লিস্টে নাম থাকা নাগরিকত্বের প্রমাণে, আপনি উল্টো দিক দিয়ে দেখছেন কেন? বৈধ নাগরিক বৈধ ভোটার হতে পারে, এইভাবে দেখুন। এক, এটা হচ্ছে, তাহলে তো বিরোধীরা যে বলছেন নাগরিকটার এখতিয়ার নেই, তাহলে তো ঘুরিয়ে নাগরিকত্বর প্রশ্নটা তো তখন আছে। মুশকিল, নির্বাচন কমিশন যখন ভোটার লিস্টটা সংশোধন করতে যাবে সে একবারও দেখবে না লোকটি নাগরিকত্বের কোনো প্রমাণ দিতে পারছে কিনা। কারণ এখন চারদিকে যে প্রশ্নগুলো উঠে, এই প্রশ্নগুলো আজ থেকে 10 বছর 15 বছর আগে উঠতো না, এখন উঠছে। তার কারণ হচ্ছে পৃথিবীর নানা জায়গায়, সব দেশে, আমেরিকাতেও উঠেছে। এই যে বলা হচ্ছে যে ওরা কি করে আমার দেশে ঢুকলো। আচ্ছা, বিএসএফ এর ভুলে বা কোনো সুযোগে স্নিক যদি করে থাকে, তাকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না, এটা কোন আইনে রয়েছে? যদি সে অন্যায়ভাবে ঢুকে থাকে এবং পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে এবং অনেকেই স্ক্যানারের মধ্যে রয়েছে যে তাদের এখানে নানা ডকুমেন্ট পাইয়ে দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই তো অভিযোগ আসছে যে মুর্শিদাবাদ মালদায় পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু করা বেড়ে যাচ্ছে, এবং সেটা যদি স্থানীয় কোনো আধিকারিক এই কাজ করে থাকেন তাহলে আগামী দিনে তার মূল্য ওনাকেও দিতে হবে। আমি শুধু এইটুকু বলে দিই যে, আচ্ছা, এই যে এই উত্তরটা ভুলে যাব বলে দিই, মহারাষ্ট্রে নাকি কত লক্ষ নাম ঢুকেছে, ওনারা ইলেকট্রনিক্যালি ওটা পাচ্ছেন না। আমি শুধু একটা বলে দিচ্ছি, যেভাবে গবেষণা আমরাও করে থাকি, ভোটের আগে আমরা একটু সার্ভে করতাম, র্যান্ডম স্যাম্পলিং বলে একটা জিনিস আছে, যেখানে যেখানে আপনাদের সন্দেহ, ইলেকট্রনিক ভোটার লিস্ট দরকার নেই আপনার, আপনি যে ভোটার লিস্টটা পাচ্ছেন সেটাই যান, আগের ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখুন, যে কোনো একটা বুথে যান, যে হয়তো 20টা লোক ঢুকেছে তারা সন্দেহজনক কিনা খোঁজ নিন। এগুলো একবারে করেছেন? কিচ্ছু করেন, এগুলো কিচ্ছু না, এগুলো হাওয়া গরম করা হচ্ছে। হাওয়া গরম করে এন্টায়ার প্রসেসটাকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো হচ্ছে, বিকজ পার্টিটা হেরে গেছে, হেরে যাবার পরে সেই কাজ করবেই। এই কাজ এমনকি মানে হেরে যাবার পরে যখন এই প্রশ্নগুলো কংগ্রেস তুলছিল, ওখানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সবচেয়ে সিনিয়র মোস্ট নেতা শারদ পাওয়ার বলছেন এইসব কথা না বলাই ভালো, আমরা হেরে গেছি, হারটাকে স্বীকার করে নেওয়া ভালো। তারপরে উনি একই কথা বলে যাচ্ছেন। এটা উনি বলছেন, আমরা কি বলবো? বলবেন, গণতন্ত্র তো আমাদের দেশে কথা বলার অধিকার রয়েছে অনেকের। অভিযোগটা করছেন, সেই অভিযোগটা তো মানে শুধু খালি অভিযোগ করছেন না, উনি তো মানে একেবারে প্রমাণ, সব হাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন। একদম, সেগুলো নির্বাচন কমিশনে নিয়ে গিয়ে জমা দিয়ে দিন, বারণ তো কেউ করছে না। অবশ্যই দেওয়া হবে। হ্যাঁ দিন, আবার আমি কি একবারও বলেছি যে কেন দিচ্ছেন? আরে নির্বাচন কমিশনে সব জমা দিয়ে দিন, নির্বাচন কমিশন যদি উত্তর না দেয় আমরাও বলবো উত্তর দেওয়া উচিত, দিয়ে দিন। করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন তো ওয়েট করছে যে 7 RCR থেকে কি নির্দেশ দেওয়া হবে। নিশ্চয়ই দেবে, দিন না, গণতান্ত্রিক দেশে আপনারা দেবেন, অভিযোগ অসুবিধা কি আছে? নির্বাচন কমিশন আজকে দিনের মানে স্বাধীন নেই তো, তাকে তো বিমল বাবুর যে অভিযোগটা করলেন মুর্শিদাবাদ মালদার বেশ কিছু জায়গায় হঠাৎ পার্মানেন্ট রেসিডেন্ট এই সার্টিফিকেট ইস্যু করার বা এটা যদি হয় ইলেকশনের, এ তো সহজেই ধরা পড়ে যাবে। কেন, কি প্রবলেম আছে? আমি যদি আজকে মনে করি গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেব, আমি নিতে পারি না? সেটা অধিকার আছে। প্রথম কথা, উনি একটা খুব অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছেন যে বৈধ নাগরিক সে বৈধ ভোটার হতে পারবে, ঠিক আছে? তো তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তাহলে সে ভোটার লিস্টে তার নামটা এলো কি করে? তার মানে সেটা ইসিআই এর ব্যর্থতার জন্য এসেছে, ইসিআই এর ভুলের জন্য এসেছে। তো সেটা ইসিআই এর ভুল। ইসিআই নাগরিকত্ব যাচাই করতে পারে না। ইসিআই প্রথমে চাইতে পারে যে আপনি নাগরিক, তার জন্য আমাদের কিন্তু কিছু প্রুফ দিতে হয়, সেটা বার্থ সার্টিফিকেট হোক, কিছু হোক, সেটা দিয়ে আমরা কিন্তু ভোটার লিস্টে আমাদের নাম তুলি, আমাদের বাড়িতে একটা এপিক কার্ড আসে। তো সেটা ওনাকে বুঝতে হবে। তো একবার যখন আমার কাছে এপিক কার্ড এসেছে, তার মানেই এপিক কার্ড আসা মানে কি? তার মানে অনলি মানে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ সে ভোট দিতে পারে। তার মানে আমার ভোটারের যে সচিত্র পরিচয়পত্র আছে তার মানেই আমি নাগরিক। যেই মুহূর্তে আমার কাছে ইসিআই এর এই ডকুমেন্টটা এলো, আমি নাগরিক, তারপরে ইসিআই প্রশ্ন করতে পারে না আপনি নাগরিকত্বের অন্যান্য ডকুমেন্ট দেখান, আমি আধার কার্ড মানবো না, আমি রেশন কার্ড মানবো না, আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনুন, যেটা পুরোপুরি একটা স্ক্যাম, পুরোপুরি স্ক্যাম। এবার সেই সময় যারা সেখানে জমা দিতে পারলো না, অনেকে বাইরে কাজ করতে পারে, বাইরেও কাজ করতে হবে না। আপনি ধরুন একজন ব্যস্ত মানুষ, আপনি সপ্তাহে, তাহলে কি আপনি বলতে চাইছেন যে যদি দিতে না পারি তাহলে আমার নামটা কাটার অধিকারটা কে দিল? রাইট, অনেকগুলো প্রশ্ন যেহেতু ইসিআই এর কাছে না, আমাকে আরেকটা উত্তর দিতে হবে যেটা আমার কংগ্রেসের বন্ধু দেয়নি, সেটা আমাকে দিতে হবে। যে উনি বলছেন যে রাহুল গান্ধী তাহলে গিয়ে দিয়ে দিক ডকুমেন্টগুলো। আরে কি ডকুমেন্ট দেবে? ইসিআই যে ডকুমেন্ট দিয়েছে, কংগ্রেস একটা জাতীয় পার্টি, তাদেরকে যেই ডকুমেন্ট দিয়েছে 7 ফিট ডকুমেন্ট,
সেইটা দেখিয়ে দেখিয়ে রাহুল গান্ধী তার মধ্যে থেকে অ্যানোমালিগুলো তুলে ধরেছেন তার প্রেস কনফারেন্সে। তার উত্তরটা উত্তর দিতে পারছে না, বলছে আমাদের সোয়ার ওথ, মানে ইউ হ্যাভ টু সোয়ার অ্যান ওথ। আরে কি ওথ দেবে? তোমরা ওথ দাও যে যেই ডকুমেন্টগুলো দেখিয়েছে রাহুল গান্ধী। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি দক্ষিণ 24 পরগনা, আমি আসছি। হ্যাঁ, এক সেকেন্ড, একটা ফোন নিয়ে নিই। শেষ করি। কনস্টিটিউশনাল অথরিটির প্রতি এই রাজ্যের শাসক দলের অ্যাটিটিউডটা এখান থেকেই বোঝা যায়। না, ওটা কনস্টিটিউশনাল অথরিটি নয়, এটা একটা বিজেপির এখন ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে। সহ্য করতেই হবে। না, সহ্য করতে হবে না, তার জন্য আমরা লড়াই করব। সহ্য করতে হবে এবং 26 এর পরে তার ফল ভোগ করতে হবে। আমি বলে দিয়ে যাচ্ছি, আপনাদের কোথায়, মানে 26 এর পর আপনারা কোথায় থাকবেন বুঝে নেবেন। 26 এর পর আপনারা পশ্চিমবাংলায় কোথায় থাকবেন খোঁজ নিন। চোর নেতাগুলো তারা কোথায় থাকে আরে সেটা দেখুন। গোটা দলটা চোর, তারা আবার চোর ডাকাত গুন্ডা ক্রিমিনাল, আমাদের গুন্ডা ক্রিমিনাল নিয়ে অশিক্ষিত দল একটা চোর ডাকাত গুন্ডা ক্রিমিনাল, ওরা দলটাকেই লোকে চোর বলে, তারা আবার ওকে আঙুল দেখায়। বিজেপি দলটাই চোর। বিজেপির বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা রয়েছে বলতে বাধ্য দেখা গেছে এরকম টাকা নিয়ে ঢোকাচ্ছে। পার্টি অফ ক্রিমিনালস এন্ড পার্টি অফ রাফিয়ানস, একটা রাফিয়ানের সবগুলো কালকে আপনার নেতা। আর আমি সরি, আমি আজকে আমি বলতে চাই কালকে শুভেন্দু অধিকারী যেরকম ভাবে আমাদের দলের যাদের মন্ত্রীরা জেলে যায়, একটা দলের মন্ত্রীগুলো দাঁড়িয়ে করে জেলে থাকে, এইসব বাজে কথাবার্তা বললে অন্য জায়গায় থাকবে। ওকে, না আমি এসব ক্রিমিনালদের হলে এই কথাই বলবে, এই সমস্ত ক্রিমিনাল যারা লোকের কাছ থেকে তোলা তোলে, আমি একটু আচ্ছা 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 একটু ডিবেট হোক। একটা জেল খাটা আসামিদের জেল খাটা আসামিদের ওকে, আমি সব কটাকে জেলে ঢোকাবো। দেখুন না, কোমরে দড়ি দিয়ে নির্বাচনের পরে এগুলো কি সব বঙ্গোপসাগরে ভালো হবে? এগুলো সব কটাকে জেলে ঢোকাবো। আমি আমার হচ্ছে যে নির্বাচনের আসার আগে পরিস্থিতি, কিন্তু এটা কি একটা মানে তৃণমূল যেটা বলছে, আপনারাও যেটা বলছেন, এটা কি হাইপোথেটিক্যাল যে কত সংখ্যক আপনি বলছেন যে এই ধরুন রোহিঙ্গা বা বাংলাদেশি 1 কোটি রোহিঙ্গা, আর ইউএন বলছে যে 10 লাখ আছে, মানে মাথাটা করে গেছে, মাথার ব্যালেন্স চলে গেছে শুভেন্দু। এসব ব্যালেন্সের আরে বাবা, ওকে স্বাস্থ্যসাথী কার্ডটা ছুঁড়ে মারো। ঠিক ঠিক এদের ঠিক আছে। প্রত্যেকের ক্ষমতার যাওয়ার ভয়ে ব্যালেন্স হারিয়ে গেছে, কারণ এরা খুব ভালো জানে যেদিন ক্ষমতা থেকে যাবে পিঠের একটি চামড়াও আস্ত থাকবে না। আমরা মার খেয়েও দাঁড়িয়ে আছি। আমাদের 2021-এর 2রা মের পরে 2 মাসের মধ্যে 58 জন কর্মীকে এরা খুন করেছে। তারপরে একটু একটা ফোন নিয়ে নি, দক্ষিণ 24 পরগনা থেকে সুজয় নীল। হ্যাঁ বলুন আপনি। নমস্কার দাদা। হ্যাঁ, আমি বলছি স্টুডিওতে যে সকল গুণী ব্যক্তি লোকেরা উপস্থিত আছে তারা আমাদের কিছু শেখাবার জন্য উপস্থিত হয়। হ্যাঁ বলুন। তাদের মুখ থেকে যদি আমরা এইরকম কথা শুনবো তো আমরা কি শিখবো? আমরা তো কিছু শিখতে না, আপনার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনি এটা বলার জন্যই। না, আমার প্রশ্ন আছে যে উনি নির্বাচন কমিশনার বললেন যে দিল্লির নির্বাচন কমিশনার অমিত শাহের ডিপোটি। আপনার দাদা, আপনি ভুলে গেছেন যে আপনি রাজীব সিনহা কে ছিল? তো বিমল বাবু, আপনার একটাই কথা বলি, আপনারা যেভাবে এইটা করছেন, নির্বাচন কমিশনার যেভাবে করছেন, আর আপনারা যেভাবে মানুষের কাছে প্রচারটা একটু ভালোভাবে ছড়িয়ে দেন, কেননা পরিযায়ী শ্রমিকদের মতন আমাদেরও জলে সমস্ত কিছু ভেসে চলে যায়। আমরা প্রতি বছরে অন্তত 3 মাস করে স্কুলেতে গিয়ে খাইনি, আমরা কাগজপত্র কোথায় পাবো? তাহলে আমরা কি নাগরিক নয় ভারতের? বেশ, আপনি শুনতে থাকুন। আমি 11টা পড়ে দেবো, অত সময় তো আছে আমাদের লিস্টটাও। আপনি দেখতে থাকুন, আপনি টেলিভিশনে নজর রাখুন, আপনি দেখবেন 11টা দিচ্ছি। আপনি পিসিআর কে বলবো ওটা দিন। এই 11টা থাকবে। আমি শেষ করি। দ্বিতীয় কথা, না আমি আরেকটা ফোন নিই। হ্যাঁ, আরো একজন আছেন, বলুন। স্বপন দাস, হালিশহর, বলুন। আসলে
এই যে বিজেপি সরকারটা আছে, এ যদি একবার যদি হেরে যায়, দেখতে পাবেন এই যে কেলেঙ্কারি কত আছে। এরা হলো চোর। এই যে ভোট চুরি করে মানে নির্বাচন কমিশনকে টাকা দিয়ে মানে চুরি করে জেতার জন্য এমন কিছু শুরু করেছে যে যেগুলো গণতান্ত্রিক মানে না এরা। ওকে, এরা সংবিধান মানে না। আমি শুনলাম। আমি একটু একটা পয়েন্ট একটু কেতান জয়সওয়ালের কাছ থেকে জানতে চাইব যে বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সে এবং হচ্ছে যে অ্যালায়েন্স রয়েছে তেজস্বী যাদব, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিএম, আরও অনেকে মিলিয়ে যে অ্যালায়েন্সটা রয়েছে তার একটা হতো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে প্রশ্নটা এসেছে, প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট কী এই ক্ষেত্রে, যেটা বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মিলিয়ে প্রায় 1 কোটির উপর এটা বিভিন্ন সময় আসছে। তারা মানে এই ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের এখনো ক্লিয়ার কাট কোনো কিন্তু বক্তব্য আসেনি। না, একেবারে এটা আমাদের নেতারা, সে শুভঙ্কর বাবু হোক, অজিত বাবু হোক, এরা বারবারই বলেছেন যে দেখুন এখানে যেটা হচ্ছে আপনি ভোটার লিস্ট থেকে যদি অনুপ্রবেশকারী ব্যাপার থাকে এসবের পক্ষে কেউ বলছে না, কিন্তু আপনি অনুপ্রবেশকারী নাম করে বা আপনি প্রথমে যখনই আপনি অনুপ্রবেশকারী বলছেন তখনই প্রথমে আপনাকে উত্তর দিতে হবে যে যেই পাহারা দেয় কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের অন্তরে রয়েছে বর্ডার পাহারা, সেটা আপনারা একটা ব্যর্থতা স্বীকার করছেন। 1, 2 নম্বর হচ্ছে শুধু সেটা করা হয় ঠিক আছে, কিন্তু এখানে যেটা করা হচ্ছে বা আমরা যেটা বিহারেই দেখতে পাচ্ছি যে মানে একেবারে মানে আমি আমার ইচ্ছার মতো আরবিটারি যেটাকে কথা হয়, মানে 100 বার ইলেকশন কমিশনের অধিকার আছে, কিন্তু অধিকার থাকা মানে আরবিটারি আপনি কোনো একটা কাজ করবেন, আরবিটারি কোনো একটা ডিসিশন নেবেন, সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেটা করা যায় না। একটা আপনি সার্ভে করবেন যখন, ঠিক আছে আপনার 2021 সাল থেকে আপনারা আজ অব্দি সেন্সাস করতে পারেন না, কারণ কি বলছেন আমাদের কাঠামো নেই, এই পরিস্থিতি ওই পরিস্থিতি। তাহলে কি সেই বিহারের প্রশাসনের কি সেই দক্ষতা আছে সেই স্বচ্ছতার সাথে 13-14 দিন 15 দিনের মধ্যে 12-13 কোটি মানুষের তাও ইন্টেন্সিভ রিভিশন নিবিড় সার্ভে একটা করতে পারবে? আপনি সোম থেকে শনিবার আমি অফিসে যাই, আমার বাড়িতে দরকার আমার নাম বাদ। আরেকটা ফোন নিয়ে আমি আসছি বিমলদার কাছে। কে বলছে মানে কলকাতা থেকে আছেন একজন? হ্যাঁ বলুন। আমি আনন্দ কুমার জানা বলছি। হ্যাঁ বলুন আনন্দ কুমার জানা। হ্যাঁ স্যার, আপনার কাছে অনেকে তো ফোন করছে, তারা এইসব মানে ডকুমেন্টস নিয়ে কথা বলছে, তো ওরা আসলে এদেশীয় কিনা সেগুলো তো যাচাই করে দেখতে হবে। এদেশীয় কিনা তারা দেখতে হবে। সব ফোন নাম্বার দিয়েছেন, এবার বাইরের লোক থেকে ঘুষপ্যাট গুলোও তো ফোন করতে পারে। হ্যাঁ, এগুলো 11টা ডকুমেন্টস, ওর কাছে ডকুমেন্ট না থাকলে তাহলে কিসে কি করছে? তার জন্য ভারত রাষ্ট্রের অনেক যারা এজেন্সি আছে তারা নিশ্চয়ই এগুলো পরীক্ষা করবেন। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আর আপনি ফোনগুলোকে অন করুন, সবাই দেখতে পাচ্ছে মানুষের অ্যাটিটিউড, আমরা সবাই বুঝতে পারছি। আরবিটারি বললে শেষ করি কতটা আরবিটারি শব্দটা বলছে যে নির্বাচন কমিশন করতে মামিম, আরে জনতাই জনার্দন হয়। আপনি ধন্যবাদ জানাচ্ছি তো আপনি ফোন খুলে দিয়েছেন, এবং মানুষ কতটা আতঙ্কিত ঘুষপেটিয়াদের জন্য, এই গোটা চারদিকে যে চুরির রাজত্ব চলছে, মানুষ আতঙ্কিত, মানুষের ফোনে সেটা বুঝতে পারছি। আমার বক্তব্য এখানে পরিষ্কার, সেটা হচ্ছে এসআইআর করছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হিসেবে এটা করতেই পারে। আমরা বলছি নির্ভুল ভোটার লিস্ট করুন। রাজ্যের শাসক দল যদি এটা বলতো যে একটাও জেনুইন ভোটারের নাম বাদ যেন না যায়, আমি সাপোর্ট করতাম, ঠিক বলেছে, একটাও জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। নির্বাচন রাজ্যের শাসক দল যদি বলতো যে একটাও মৃত লোকের ভোটারের নাম যেন না থাকে, আমার কোথাও কোনো আপত্তি থাকতো না, এখানে একসঙ্গে বসে চা খেয়ে চলে যেতাম। যদি একবারও বলতো যে একটি লোকের নাম 2 জায়গায় থাকবে না, যেগুলো প্রত্যেকটা বেআইনি, একটা বলছে না, কিন্তু কি বলছে? এসআইআর করতে দেবো না, কারোর নাম বাদ দিতে দেবো না, আর 1 কোটির কথা বলছেন। আমরা টোটাল যা অ্যাসেসমেন্ট করে আমাদের মনে হচ্ছে প্রচুর নাম, কোনো সংখ্যা আমরা বলিনি। 1 কোটি নামটা সংখ্যাটা কবে এসেছিল জানেন? 2005 সালের 4 আগস্ট। আজ থেকে 20 বছর আগে লোকসভায় এই দলের একজনই ছিলেন, আগামী দিনেও একজন হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে, সেটা ভবিষ্যতের প্রশ্ন। এক তারা কাগজ নিয়ে একজন, তখন স্পিকারের চেয়ারে বসছিলেন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালে, তার দিকে ছুঁড়ে মেরে পদত্যাগের নাটক করে চলে এসেছিলেন, কারণ ওটা নাটক ছিল, ওইভাবে পদত্যাগ করা যায় না। পরের দিন সোমনাথ চ্যাটার্জি এসে বলেছেন এইভাবে তো পদত্যাগ হয় না, আপনি আসুন পার্সোনালি পদত্যাগ করে যান, ওই ছাড়া পদত্যাগ হয় না। সেটা আর জাননি, ওটা রেখে দিয়েছিলেন।
তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে সিপিএম 1 কোটি লোকের নাম ঢুকিয়েছে, এইটা আলোচনা করতে দেওয়া হচ্ছে না, আমি পদত্যাগ করে চললুম। এই 1 কোটি সংখ্যাটা আজ থেকে 20 বছর আগে বলা হয়েছিল, আমরা বলিনি। এবং সেই সময় একটি কাগজ, খবর কাগজ পরিষ্কার লিখেছিল, কাগজটার নাম হচ্ছে টেলিগ্রাফ, যে মমতা একরাশ লজ্জা উপহার দিলেন লোকসভাকে বলেছি, আমি দেখিয়েছি কাগজের রেফারেন্সটা রয়েছে। ফলে সংখ্যাটা আমরা বলছি না, আমরা পরিষ্কার বলছি নির্ভুল ভোটার লিস্ট, একটাও মৃত ভোটারের নাম থাকবে না, কারোর নাম 2 জায়গায় থাকবে না, এবং ডেফিনেটলি তাকে সন্দেহাতীতভাবে ভারতের নাগরিক হতে হবে, ঘুষপেটিয়া সে হবে না, তাহলেই কেবলমাত্র ভোটার লিস্ট হতে নাম থাকবে। কেউ যদি বলে ভোটার লিস্ট করতে দেব না, এসআইআর করতে দেব না, তাহলে ভারতের সংবিধান অনুযায়ী নেওয়ার অনেক ব্যবস্থা রয়েছে। সেটা কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, ভারতের রাষ্ট্রপতি তারা ঠিক করবেন। আমরা পরিষ্কার বলছি নির্ভুল ভোটার লিস্ট ছাড়া ভোট করানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন, একজনও জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়, এটা তিনি স্পষ্টত বলেছেন, সার্বজনিকভাবে বলেছেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং থেকে। প্রথম কথা। দ্বিতীয় কথা, কেউ যদি মারা যায়, একটা মৃত ভোটারের নাম কেন থাকবে, সেই নামটা ডিলিশনের বিভিন্ন রকমের প্রক্রিয়া রয়েছে এবং সেই জিনিসটা ভোটকর্মীরা করেন। ওনাদের দলে ভোটকর্মী নেই, সেটা একটা আলাদা প্রসঙ্গ। বুথকর্মী নেই, কি করবে জানে না হয়তো, তো সেই জিনিসগুলো হতে থাকে। এই যে উনি বলছেন একটাও ডুপ্লিকেশন থাকবে না, এই কথাটা তো মমতা ব্যানার্জি ফার্স্ট বলেছেন, আগের দিন রাহুল গান্ধী বললেন। উনি তো ভোটার ডুপ্লিকেশনের কথা বলেছেন, উনি তো দেখিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রীর 2টো ভোটার আছে, 2টো ভোটার হয় কি করে। তার আগে ওই তেজস্বী যাদবের উনি বলছিলেন যে তার কি করে 2টো এপিক নাম্বার, সত্যি আমারও তো প্রশ্ন, তার কি করে 2টো এপিক নাম্বার হয়। এর আগে আমরা দেখেছি মমতা ব্যানার্জি ফাঁস করিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ফাঁস করেছেন, ফেব্রুয়ারি 27 তারিখ তিনি ফাঁস করেছেন। কিরকমভাবে একই কেন্দ্রে অন্য জায়গা থেকে, অন্য জম্মু কাশ্মীর থেকে, গুজরাট থেকে, হরিয়ানা থেকে, সেখান থেকে ভোটার তাদেরকে ঢোকানো হচ্ছে, তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের সেম এপিক নাম্বারে ওখানে ভোটার কার্ড দেওয়া হয়েছে, তাদের ঢোকাচ্ছিল। সেইখানে এটা লড়াইটা তো মমতা ব্যানার্জির লড়াই, নির্ভুল ভোটার লিস্টের লড়াই মমতা ব্যানার্জির লড়াই। এপিক কার্ড, প্রত্যেকটা মানুষের সচিত্র এপিক কার্ড থাকবে, এটা মমতা ব্যানার্জির লড়াই। ওনারা এইগুলো করেছেন, চোরের মন পুলিশ, ওনারাই চুরিগুলো বিভিন্ন রাজ্যে করেছেন। এখানে দেখছেন এই রে মমতা ব্যানার্জি ধরে ফেলেছে, এখানে তো আর ঢোকানো যাবে না, এখানে তো গুজরাটি দিয়ে পশ্চিমবঙ্গ যেতে যাবে না, তখন কি করতে হবে, নাকি মানুষকে বাদ দাও, মানুষের এই ডকুমেন্ট চাও, রেশন কার্ড চলবে না, আধার কার্ড চলবে না, কিছু চলবে না। আপনার কি আশঙ্কা করছেন যে আশঙ্কার কোনো ব্যাপার নেই, এগুলো কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। বিহারের কথা আমি বলতে পারবো না, পশ্চিমবঙ্গে যদি 50% লোককেও যদি নাম বাদ দিয়ে দেয়, তাও তৃণমূল কংগ্রেস হই হই করেছে। আমার কথা হচ্ছে পরিষ্কার, সত্যি চোরের মন পুলিশ করে, যারা চুরি করে যেতে তারা ভাবে যে চুরি করে কি করে জিতবে। দ্বিতীয়, যারা গোটা পশ্চিমবাংলার ঝেঁটিয়ে জুটিয়ে পকেটে ভোট ঢুকিয়ে নিয়েছে পার্টির নেতাগুলো, তারা ভাবছে এটা থাকবে কিনা। তৃতীয়, যারা খুব গলাবাজি করে, তাদের ভয় যে এরপর রাস্তায় বেরোলে পাবলিক আমার কি হাল করবে, ফলে ভয় ওদের রয়েছে। কিন্তু আবার আমি বলছি, ছাগলের ইয়েতে বলি বন্ধ হয় না, বলি হবেই। ছাগলের ভাষায় তো অনুরোধে তো বলি বন্ধ হয় না। তাই কেউ যদি মনে করে ভোটার লিস্ট করতে দেবো, এসআইআর করতে দেবো না, এসআইআর হবেই। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, আপনাকে এসআইআর করতেই হবে, নির্ভুল ভোটার লিস্ট করতেই হবে। রাজ্যের শাসক দল যদি বাধা দেয়, তার যা সাংবিধানিক ব্যবস্থা আছে করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এদের যে ভয়ঙ্কর নাইট মেয়ার, ওটা 2026-এই হতে চলেছে। ওরা ভয় পাচ্ছে এসআইআরকে। এসআইআর হলে এরা শুধু হারবে না, এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। একজন বলেছেন না, আইএস অফিসার ডাবল ডিজিট পেরোবে তো এই পশ্চিমবঙ্গের শাসক দল। আমি আবার বলছি, ডাবল ডিজিট হয়তো প্রথম ইলেকশনে পেরোতে পারে, পরের ইলেকশনে ডাবল ডিজিটের সমর্থক থাকবে তো এই দলটার, ওই 1-2 সমর্থক থাকবে, বাকি সবাই আওয়া হয়ে যায়। হ্যাঁ, এইটাই হবে পশ্চিমবাংলা। আরো একজন আছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, কে বলছেন? দেবব্রত মন্ডল, আসানসোল, বলুন। হ্যাঁ, বলছি স্যার, এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআর এর ডকুমেন্টসের জন্য আমরা 3 ভাই বোন, আমার দুই বোন আছে। হ্যালো, বলুন। যান, আমার 2 বোন আছে, যাদের একজনের 86 সালে জন্ম, একজনের 84 সালে জন্ম। তাদের কোনো জন্ম সার্টিফিকেট নেই, আর স্কুল ফাইনালও পাস করেনি, গ্রামের স্কুলে পড়ে পাস করেছে, বিয়ে হয়ে গেছে। এবার তো তাদের নাম থাকবে না, মা বাবা জীবিত, মা বাবার নাম আছে, তো তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস দেবো আমরা? খুব গুরুত্বপূর্ণ, আপনি বলেছেন, এরকম অনেক ফোন আসছে, আপনি মন দিয়ে শুনুন। এটা বলছি, এটা আমি মানুষের যাতে ভয় না পান তার জন্য আমি উত্তরটা দিচ্ছি, আশা করছি স্যারও এটা এগ্রি করবেন।
সেটা হচ্ছে 2002 সালের আগে কারণ নাম যদি ভোটার লিস্টে থাকে তাদের কিছুই দেখাতে হবে মানে ওনারকে থাকবে না, 84-86 জন্ম, 84-86 জন্ম হলে নাও থাকতে পারে। Exactly. এটা অনেকের ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে, এমনকি আমাকে অনেকেই ফোন করে তারা একটু উদ্বিগ্ন, কারণ এই ডকুমেন্ট কাগজপত্র দেখানোর ব্যাপারে সবাই একটু উদ্বিগ্ন হয়। তো তারা বলছে আমার ওয়াইফ এসছে তো অন্য রাজ্য থেকে, তাহলে সেই রাজ্যের ব্যাপার কি করে দেখাবো, এরকম কিছু প্রবলেম আছে। কিন্তু আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ভয়ের কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি আছে, তার উপর আস্থা রাখুন, তার প্রশাসনই এখনো পশ্চিমবঙ্গ চালাচ্ছে। তো আপনাদের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে তার জন্য প্রশাসন সমস্ত রকমের ব্যবস্থা নেয়। আপনার বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে সামান্যতম অসুবিধা হওয়ার কথা নয়, এইটুকু আপনি জেনে রাখুন। আর 11টা ডকুমেন্ট ভালো করে রেখে নিন। এখানে 11টা বললে অত টাইম সুজিতবাবু দেবেন না, আপনি রেখে নেবেন। এই 11টার কোনো না কোনো ডকুমেন্ট আপনাদের থাকবেই, তাহলে অন্তত কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর সবচেয়ে বড় কথা, এই এসআইআরটা কিন্তু ভারতের যারা বৈধ মানুষ তাদের ভোটার লিস্টের নাম রাখার জন্য। আপনারা বৈধ, আপনার বাবা মা এখানে ভোট দিয়েছেন, তো আপনাদের এত চিন্তা কিসের? এই চিন্তাটা পশ্চিমবঙ্গের শাসক দল আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আপনাদের চিন্তা উদ্বেগকে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সমব্যথী হচ্ছি, কিন্তু এই উদ্বেগ রাখবেন না। 2026 পর এরা এমনি থাকবে না, নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারবেন পশ্চিমবাংলা। এইটুকু আপনাদের আমি কথা দিতে পারি। না না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে বিমল বাবু যে কথাগুলো বলছেন মানে একদম জোর গলায় যে এটা বলে হবে না, হবেই হবে, কিন্তু ব্যাপারটা না যদি হয় যে এই যে যেটা শুরু হয়েছে, যেটা রাহুল গান্ধী শুরু করেছেন, সেটা যদি মানে এটা একটা কেন্দ্রে শুরু করেছেন, প্রায় 1 লাখের বেশি ভোটের চুরি। এটা যদি দেখুন ইলেকশন কমিশন না করলে দেশে কোর্ট আছে, আইন আছে, সর্বোপরি জনগণ আছে, এটা যদি চেপে ধরবো এই সরকারটা মানে যেটা ভোট চুরি করে তৈরি হয়েছে, এই সরকারটা থাকে কিনা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকেন কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি বাইরে থেকে রয়েছি তো, নরেন্দ্র মোদীর জায়গায় অন্য যে কোনো প্রধানমন্ত্রী হলে এতক্ষণ রিজাইন করতে। নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী থাকবেন, বিজেপির সরকারটা থাকবে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। কারণ যেই বহুদিন ধরে এসব শুনে আসছি বাবা, একবার 54, একবার 48, পরের বারে না 40-এর নিচে নামে। পরিস্থিতি খুব ভালো নয়। সুপ্রিম কোর্ট যেভাবে আপনাদের বিধায়ক কটা আছে এখন সেটা বলুন, কটা বিধায়ক? এ তো বসে আছে হাটের মতো। আরে আপনার অমিত শাহ থেকে বড় আর কে কেনাকাটি করে বাবা? ঘোড়া কেনা বেচা তো আপনাদের হেটো পার্টি হাটে নিয়ে বসে থাকে, আর কি করব? ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ নীলাঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তি সেলের সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টির নেতা এবং মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র কেতন জয়সওয়াল। তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।